মানে বাঁকুড়া থেকে এখানে শিফট করো? না, আমি শিফট করেছি কলকাতা 2017 2017 সেপ্টেম্বর। হ্যাঁ, তারপর বঙ্গাইয়ের সাথে কথাবার্তা কিরকম ভাবে হলো? বঙ্গাইয়ের সাথে কিরণদার সাথে কথাবার্তা বলতে গেলে আমি কিরণদাকে তখন চিনতাম না ঠিক। হুম। তো আমি হিউজ ফ্যান হচ্ছে ভুবন বামের ফ্রম ভুবন বামের। 2015। হুম হুম। ভুবন বাম আই থিঙ্ক ভিডিও বানানো চালু করেছে ফ্রম 2014 বা 13 থেকে, যখন ফেসবুকে ভিডিও বানাতো। ওকে। তারপরে ও এটা কোনো স্ট্রাইক ফ্রাইক খায়, পাকিস্তানি কোনো লোকজন হয়তো স্ট্রাইক আচ্ছা। ফেলেছিল। তো আমি হস্টেলে ছিলাম তখন আন্ধ্রাতে, হুম। 11-12 আমি ওখান থেকে পড়েছি। তো তখন আমি ওই ওয়াইফাই দিয়ে আমি ওই ভুবন বামের যা হোক করে ভিডিও ডাউনলোড করে আমি নিজেও দেখতাম, হুম। আর আমি সবাইকে দিতামও ভিডিও। কারণ আমি সারাদিন দেখতাম। তো বলে, হ্যাঁ। ভাই কি দেখছে? দেখি। বললাম দেখ তেরে কো ভি মজা আয়েগা। আমি ওদেরকেও দেখেছি, ওদেরও একটা হয় না ওই নেশা লেগে যাওয়ার মতন। গেম খেলতাম তখন মোবাইলে। তখন তো খুব সিন চলছিল। ক্যারি মিনাটির তখন ওই যে মানে ফেস রিভিল না করে যে ভিডিও গুলো বানাতো তখন হ্যাঁ। গেম প্লের সাথে, তখন ভাই এত কিস্তি দিচ্ছে, দেখি তো ভিডিওটা আরে হেভি লাগতো ভিডিও দেখতে। ফ্লো সেরকম থাকতো। তো আমার ওই ভুবন আর ক্যারিকে আমার আলাদাই লাগে ফ্রম হুম। ডে ওয়ান, যবে থেকে আমি ইউটিউব, আর তারও আগের থেকে আমি ইউটিউব দেখি। হুম হুম। আমি আবার চেষ্টাও করেছিলাম হওয়ার, যখন সদ্য সদ্য ইন্ডিয়াতে ইউটিউব এসছে। মানে তুমি ভুবন বার্মের টাইপের কন্টেন্ট বানানোর চেষ্টা কন্টেন্ট করেছিলে? বানাতাম না, তখন আমি গান গাইতাম ইউটিউবে। সিঙ্গারও ছিলে? হ্যাঁ, তো আমি ছোটবেলা থেকে গান ফান শিখতাম। আচ্ছা। তো তখন আমার গান গাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ আমি রাঘব চৈতন্যকে ফলো করতাম তখন। হুম, তো হুম। রাঘব চৈতন্য তখন ম্যাশআপ গাইতো। তো ইউটিউব আমি অনেক আগের থেকে ফলো করি, প্রায় ক্লাস 6-7 থেকে, যখন আমি এক সেকেন্ড লেট মি রিক্যাপ। ঠিক আছে, তুমি ফার্স্টে সিঙ্গার ছিলে? সিঙ্গার আমি কোনোদিনই ছিলাম না। আমি বলছি আমি পোস্ট করতাম ভিডিও। আচ্ছা, মানে তোমার ফার্স্টে কারণ সিঙ্গিং এর দিকে ইচ্ছা ছিল? গান শিখতাম, তো গিটার বাজাতাম, গিটারও শিখতাম, তো আমি আচ্ছা। জাস্ট পোস্ট করে দিয়েছিলাম। বিকজ ইউটিউবটা না তখন আমি তো বুঝতে পারতাম না। এটা আমি তোকে বলছি, মানে when I heard about YouTube যে জিনিসটা কি হয় আমি বুঝতাম না। তখন তো আমি actually দেখলাম কেউই যে বুঝতো না ভিডিও, অত। হ্যাঁ, যে চ্যানেল কি হয়, হ্যাঁ। সাবস্ক্রাইবার্স কি হয়, তো তখন আমি এখন কিছু যেমন কিছু- একটা রোড ম্যাপ হয়ে গেছে, তখন কোনো রোড ম্যাপ ছিল না। আজকে সেই রাঘব চৈতন্য অ্যানিমেলে একটা হিট গান গেয়ে দিয়েছে, হুম। হুয়া মে। হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেই রাঘব চৈতন্য যাকে আমি দেখেছি ক্লাস 6-7 ম্যাশআপ গাইতো, তো ওদেরও একটা লম্বা জার্নি। আজকে লম্বা। গিয়ে সিনেমাতে লোক এক্সপ্লোর করেছে হুম, ওকে। হুম, হুম। তো আমি তখন থেকে দেখতাম। তো এবারে কিরণদার, মানে তখন আমি কিরণদাকে দেখিনি, এবার ক্যারি মিনাটির ভিডিও খুব ফলো করতাম, ভুবন হ্যাঁ। মামের ভিডিও খুব ফলো করতাম। আমি একদিন বাঁকুড়া থেকে ট্রেনে ফিরছি, ঠিক আছে, ট্রেনে? ট্রেনে ফিরছি। আচ্ছা। তো রাত্রের দিকে ট্রেন তো মানে খালি হয়ে যায়। হুম হুম। তো আমি না দেখতে পাচ্ছি যে ওই ক্যারি মিনাটি স্টাইলে, মানে ও যেরম ভাবে আর কি ভিডিও গুলো ন্যারেট করে, হুম। সেইভাবে একটা বাংলা সিনেমা নিয়ে কেউ কথা বলছে, আর সেটা আমার সামনে সিটে, মানে সিটে বসে কেউ দেখছে, আচ্ছা। ঠিক আছে। আমি এরকম করে দেখি, এরকম করে দেখলাম, টিপিক্যাল ও বাঙালি। আচ্ছা তারপর আমি চ্যানেলের নাম তো দেখতে পাবো না, না। ঠিক আছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা কার ভিডিও? বলছে দা বঙ্গাই। ঠিক আছে, সার্চ করলাম, দেখলাম এ কেমন সিনেমা বানায়। তখন বঙ্গের মোটামুটি কতটা ফেমাস ছিল? আমি কিরণদার সাথে কাজ করা চালু করেছি 5 লাখ সাবস্ক্রাইবার থেকে, জাস্ট 5 আচ্ছা, লাখ হয়েছে। তখন তারপর অলরেডি মানে মানে 5 মোটামুটি লাখের ফেমাস একটা ছিল। ফোন কলের প্র্যাঙ্ক করেছিল সাবস্ক্রাইবারদের সাথে। হ্যাঁ, তারপরে দেখেছি দেখেছি। তো আমি মানে আমি চ্যানেল সাবস্ক্রাইব করলাম, সব ভিডিও দিলাম, যে ভাই কি ভিডিও বানায়, হেভি হাসি পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো কিরণদাকে মেসেজও করেছি এদিন যে হুম দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে আমার, হুম। ঠিক আছে। তো স্বাভাবিক কিরণদা তো দেখবে না তখন। অবভিয়াসলি তাই 5 লাখ তখন। 5 লাখ সাবস্ক্রাইবার। ইনস্টাগ্রামে মেসেজ করেছিলাম, ইনস্টাগ্রামে আমার মনে পড়ছে না, বাট তখন ওই 30-40 হাজার মতন ইনস্টাগ্রাম ফলোয়ার্স তখন আছে। অত বেশি মানে ফেমাস ছিল না। ফলোয়ার্স আছে, আর তখন আমার ফেসবুক বেশি চলতো আমার I think। মোটামুটি 15,000 ফলোয়ার্স ইনস্টাগ্রামে। তখন আমি ছবি তুলতাম। আচ্ছা। তখন আমি অলরেডি করি কাজ মানে তখন মোটামুটি। তুমি কি ভিডিওগ্রাফিতে না, ছবি তুলি, ফটোগ্রাফার ছিলে? ফটোগ্রাফি করি তখন আচ্ছা। মোটামুটি। ওয়েডিং ফোয়েডিং করছি। ও আচ্ছা। তো কিরণদা দেখি একদিন একদিন মানে ওই আমি লিখে দিয়েছিলাম তার কাছে, দাদা আমি কাজ হুম। ফাজ করতে চাই মোটামুটি। আর আমি তখন ইঞ্জিনিয়ারিং করতাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তুমিও কম্পিউটার সায়েন্স হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ারিং? ড্রপ আউট। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমি করতাম, এবং কলকাতায় আসাই ওই জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করার জন্য। খুব ভুল লাইন। না না, ভুল না, আমি তো লোকজন- আসতেই চাইনি, আমি আসতেই চাইনি। এটা আমার বাবা আমাকে ফোর্সফুলি পাঠিয়েছে। হুম। আমি জানি কলকাতাটা হচ্ছে আমার লাস্ট অপশন, কোথাও কলেজ না পেলে কলকাতায় যাবো। কেন? কলকাতা কারণ কলকাতা আমার পছন্দই না। কেন? কারণ আমি তার আগে 11-12 পড়েছি সাউথ ইন্ডিয়াতে, অন্ধ্রপ্রদেশে। গট ইট। ওখানে এডুকেশন সিস্টেম আলাদা, মানুষজন আলাদা, ওখানে মানে এত শান্তি। আমি যে 2 বছর হোস্টেলে থেকে যাবো, যখন হোস্টেল ছেড়ে আসছি আমি কাঁদছি লেজিট, এতটাই ভালো লেগে গেছে আমার সাউথ ইন্ডিয়া। তোমার সাউথ ইন্ডিয়ার সাথে এত বেশি কানেক্টেড হলে কেন? মানে লাইক তুমি তো না, বাঙালি আজিম। আমি বাঙালি, একদমই আমি তাই, যতদূর শুনেছি সাউথ ইন্ডিয়ান লোকজন ম্যাক্সিমাম টাইমে ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কথা বলা একদমই তাই, একদমই তাই, একদমই তাই। দ্যাট ইজ অলসো Infact, কারেক্ট। আমার ক্লাসমেট যারা সাউথ ইন্ডিয়ান ছিল, মানে যারা ওইখানে হুম। লোকাল বলা যেতে পারে না, যারা ভাইজ্যাক থেকে ছিল বা হুম। হায়দ্রাবাদ থেকে ছিল যারা, ওরা আমার সাথে ইংলিশেই কথা বলতো, ওরা হিন্দিতে কথাও বলতো না। বাট ওখানে মানুষজন এত ভালো,
আমার ওই অ্যাটমসফিয়ারটা খুব ভালো লেগেছিল যে ভাই আমি ওখানেই পড়বো। আমার 11-12 ওখানে পাস আউট হওয়ার পর তারপরে তো আমার ইচ্ছে ছিল এরোনটিক্যাল নিয়ে আমি করবো ইঞ্জিনিয়ারিং। তো আমি সেই হিসেবে আমার জেন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, অনেকেই শুনেছে না, অনেক বড় কলেজ। তো ওই কলেজে অ্যাডমিশনও হয়ে যায়। তারপর আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক হয়। র্যাঙ্ক হওয়ার জন্য আমি এখানে কলেজ পাই। আমার বাবার কলেজে না, স্টুডেন্ট কিরকম ছিল? ভালো? এভারেজ থেকে একটু উপরে। এভারেজ থেকে একটু উপরে? একটু উপরে, হ্যাঁ। মানে পাতে দেওয়া যাবে বেসিক্যালি। মানে আমি ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম পড়াশোনার জন্য, এইটুকু আমি বলতে পারি। আমি আচ্ছা, ক্রিকেট তাহলে খেলতাম, ক্রিকেট ছেড়ে দিয়েছিলাম তাহলে ফোকাস তো পড়াশোনার ছিল। জন্য। হ্যাঁ, যে আমি এটা করতে চাই ভাই হুম। লাইফে। অনেক খেলাধুলো করেছি, গান বাজনা করেছি, বাট এটা লাইফে আমি করতে চাই। তো খুব কষ্ট পেলাম ভাই, বাবা পাঠালো না অ্যাডমিশন হওয়ার পরে। তো এলাম কলকাতা, কান্নাকাটি করে থাকবো না, থাকবো না, যাবো না, যাবো না। বাপ বাপ হতায় ভাই, পাঠিয়ে দিয়েছে। কিছু বলার নেই। কিছু বলার নেই। কলেজ যাচ্ছি, ভালো লাগছে না। এখানে কোন কলেজে পড়তে? বানতলায়। তোর ওই কলেজের নাম ছিল হচ্ছে বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিআইটি। অনেকটা দূর। আচ্ছা, তো তুমি কি এখানে মাস্টার্স করতে এসেছিলে? গ্রাজুয়েশনের জন্য। তো 11-12 এর পর কি করবো? 11-12 তুমি আন্ধ্রাতে ছিলে? আন্ধ্রাতে ওটা কলেজ ছিল বোর্ডিং না, এ। না না, স্কুল। আচ্ছা, স্কুল। বোর্ডিং স্কুল ছিল। বোর্ডিং স্কুল। আচ্ছা, ওই জন্য এত বেশি বন্ডিং হয়ে গেছিল জায়গাটার সাথে। না, এনি ডে মানে আমি তো, আর আমি এমন একটা ছেলে, আমি হুম। বাইরে বেরোতামই বাড়ির থেকে হচ্ছে খেলার জন্য। ডিস্ট্রিক্ট খেলতে যেতাম, জোনাল খেলতে হুম। যেতাম, বা কোথাও চ্যাম্পিয়নশিপ হচ্ছে খেলতে যেতাম। তাছাড়া আমি বাড়ির বাইরে যেতাম না। ল্যাথখোর। মাকে ছাড়া, ছোট ছেলে মাকে ছাড়া কোথায় আর আচ্ছা, যাবে? তখন খুবই ছোট ছিল। খুবই ছোট, হুম। স্কুল লাইফ। আর এমনি তো মা খুব একটা বেশি বাড়ির বাইরে ছাড়তো না আমার। হ্যাঁ, হ্যাঁ। এরপরে হয়ে গেছে যে 11-12টা পুরো বাইরে, আর আমি একা গেছি অ্যাডমিশন করাতে। আমার মা বাবা কেউ যায়নি। মানে একা? একা একটা ট্রলি, সেটার মধ্যে কিছু ক্যাশ, জামা কাপড় দিয়ে পাঠিয়ে দিয়েছে আমাকে। ওয়াও। আমি ভাইজ্যাগে নেমে লেজিট এরকম হচ্ছে যে আমি ট্রলিটা ধরে তুলতে পারছি না। ভোর 4টে নেমেছি। একটা অটো ড্রাইভার, ওরা তো ঘোরাঘুরি করে স্টেশনে, ও এসে আমার নিয়ে যাচ্ছে ব্যাগ। এসে ও নামালো, ও অটোতে চাপালো, হস্টেলে ছাড়লো। ওখানেও আছে, ওইটা বললে আরো বড় তোর পডকাস্টটা হয়ে যাবে। মানে আমি ভাইজ্যাগে ফার্স্টে ভর্তি হই, ওখানে আমার সাথে র্যাগিং হয়। তারপরে আবার র্যাগিং এর গল্পটা বলো না। র্যাগিং হয়, মানে খুব খারাপ র্যাগিং হয়। তো ফার্স্টে আমি অ্যাডমিশন নিই বিকাশ বলে একটা স্কুলে, ভাইজ্যাগে, হুম, হুম, বিশাখাপত্তনম। হুম। তো ওখানে হচ্ছে ওদের স্কুলের ব্যাপারটা হচ্ছে ক্লাস 6 টু ক্লাস 12 ওদের হস্টেল আছে। এটা কোন ক্লাসের কথা বলছো তাও? আমি বলছি ক্লাস 11 এ যখন আমি যাই, 10 আচ্ছা, পাস করার পর, আচ্ছা, আমি 10 আচ্ছা। অব্দি ডিএভি তে পড়ি বাঁকুড়াতে। হ্যাঁ। তারপরে আমি গেছি 11 এ বিকাশে, ঠিক, ঠিক, ঠিক। ভাইজ্যাগে। হুম। তো এবারে ওখানে হচ্ছে তুই অনেক স্কুলের নামও শুনেছিস, শ্রী চৈতন্য, নারায়ণা, হুম। এগুলো সব হিট স্কুল। হুম। ওগুলোরও বোর্ডিং ওখানে আছে। হ্যাঁ। তো এই বিকাশে কিন্তু আমাকে ক্লাস 6 এই পাঠিয়ে দেওয়ার কথা হয়েছিল। আমি কান্নাকাটি করে যাইনি। আই সি। ঠিক আছে, কারণ আচ্ছা। আমি মা বাবাকে ছেড়ে যেতে চাইতাম না তখন। মা হুম। বাবা ওয়াজ ভেরি কনফিডেন্ট যে ভাই ছেলেকে পাঠিয়ে দেবো, কারণ বাঁকুড়ার থেকে বেটার এডুকেশন আছে ওখানে। অ্যাকচুয়ালি। তো আমি যাইনি। আমি বললাম ভাই স্কুল চেঞ্জ করে দেবো, এই জিনিসটাই নিতে পারছিলাম না, বন্ধু বান্ধবকে আমি দেখতে পাবো না। তো গেছি। এরপরে হোস্টেলে যারা থাকে, হুম। আমি তো তখন মানে বাড়ির বাইরে, হয় না যে বাড়ির একটা পেট, বাড়ির একটা কুকুর আছে ভাই, ঠিক আছে, যে কোনোদিন বাইরের কুকুরদের দেখেইনি, হ্যাঁ। সে যদি যায় তো 5টা কুকুর এসে ওকে মারবে। তো ব্যাপারটা ওরমই হয়েছিল। কুকুরটা তুমি ছিলে? আর কুকুরটা আমি ছিলাম। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো কুকুরকে বার করে দিয়েছে বাড়ি থেকে, চলে গেছি হস্টেল। ঠিক আছে, গিয়ে সাউন্ড সো রং ভাই। না না একদমই সত্যি কথা না, না বলছি। ব্যাপারটা এরকমই যে মানে তুই ভাব না, তোর একটা পেট আছে, ঠিক হুম। আছে, যে কোনোদিন সে শুধু মানুষদের অ্যাকচুয়ালি দেখেছে, ফ্যাক্ট। সে জানেই না কুকুর কিরকম দেখতে হয়, বাইরের মানে একটা ওয়াইল্ড লাইফের সাথে কিরকম ভাবে মানিয়ে কি করে চলতে হয়। মানিয়ে হুম। চলতে হয়। তো Exactly. আমার তখন কত বয়স, 14 বছর বয়স হয়তো হার্ডলি। হুম। আমি তখন গেছি। আমি তো এমনি লুল, লুল মানে পুরো লুল। ঠিক আছে, আমি খাবার লাইনে দাঁড়িয়েছি, এরকম করে খাবার দিয়েছে দুটো ক্লাস 10 এর ছেলে এসে, আমি 11 এ, ঠিক আছে, ক্লাস 10 এর ছেলে এসে এরকম করে প্লেটটা উল্টে দিয়ে চলে গেল। আমি লুল ভাবে এরকম ভাবে দাঁড়িয়ে গেছি। এইসব তো সেই মুভিতে যখন জেলে ফেলে যায় এগুলো তখন হয় ভাই, এগুলো লেজিট হয়, এগুলো মুভিতে দেখানোর একটা রিজন আছে, এগুলো হয়েছে। এগুলো স্কুলে হয়। এগুলো হয় স্কুলে। আর কোনো টিচাররা এসে তোকে রুখে দাঁড়াবে না তোর জন্য, ঠিক আছে, কারণ হস্টেল, কিচ্ছু করার নেই ভাই। মানে আরো 5000টা স্টুডেন্ট আছে, ঠিক আছে। ক্লাস 10 এর ছেলেরা র্যাগ করলো, ক্রিকেট খেলা হলো, যেটাতে আমার সব থেকে ভালো এক্সপার্টিস, ঠিক আছে। ভালো বল করলাম, আরো টার্গেট হয়ে গেল, যে কে, ঠিক আছে। এত ভালো বল করে দিলাম, হারিয়ে দিয়েছি। সবাই দেখছি রাত্রেবেলা এসছে, পুরো ক্লাস 12 এর ছেলেগুলো মারবে বলে। চাস শালা। আমি তখন না স্মোক করতাম, না ড্রিঙ্ক করতাম, না কোনো রকমের নেশা করতাম। তো রাত্রেবেলা এসে জোর জবরদস্তি মদ খাওয়াবার চেষ্টা করা হলো, এরকম করে ঠুসে দেবো। ওল্ড মঙ্কের বোতল ছিল, আমার মনে আছে। এগুলো কাঁচের অ্যাকচুয়ালি বোতল। হয়। এগুলো হয় ভাই। তো ওই ধাক্কা মুক্কিতে না বোতলটা ভেঙে যায়, ঠিক আছে। তো এরকম ভাবে মুখে এরকম করে মারতে আসে। তো সেই মুহূর্তে আমি আমার হাতে এখনো দাগ আছে, দেখ, এই যে দেখ,
কাটার দাগ। এটা ওই এটা কি কাঁচে, বোতল ঢুকিয়ে দিয়েছিল? না মানে এই সরাতে গেছি না তো কাঁচে আমার কাঁচে কেটে এরকম, গেছিল। আচ্ছা। তো এই কাটার দাগ এখনো থেকে গেছে। তো ওই দিনই তারপরের দিন আমি মাকে ফোন করলাম যে মা এরম এরম হয়েছে। যদি আমার মধ্যে একটু ম্যাচুরিটি থাকতো হয়তো মাকে ফোন করে বলতাম না। হুম। তখন এতটাই ছোট ছিলাম, ভয় লাগলো যে মা আমি মনে হচ্ছে না থাকতে পারবো, মেরে দেবে আমাকে, মেরে দেবে, একটা ব্যাপার। তো আবার আমি বাঁকুড়া ফিরি। আমি ডিএভিতে যেখানে পড়তাম ওখান থেকেও টিসি অলরেডি দিয়ে দিয়েছে, মানে আমি নিয়ে নিয়েছি টিসি। হ্যাঁ। তখন অ্যাডমিশন হলো না, প্রিন্সিপাল চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি আবার ওই দিকেই অ্যাডমিশন নিলাম, ভাইজ্যাক থেকে আরো 200 কিলোমিটার দূর হুম। সামালকোটা বলে একটা জায়গা আছে টুয়ার্ডস হায়দ্রাবাদ। ওখানে ওখানে আদিত্য বলে তোর একটা মাইক। স্কুল আছে। মাইকে কি হচ্ছে ঢুকে গেছে। হ্যাঁ, হুম। ঠিক আছে। ওখানে আদিত্য বলে একটা হ্যাঁ। স্কুল আছে সামালকোটাতে। হুম। সেইখানে আমার আবার অ্যাডমিশন হয়, যেখানে আমি 11-12 আমার কমপ্লিট করি। সেখানে সেইখানে তোমার আর ভালো র্যাগিং, memories। সেইখানেও র্যাগিং হয়েছে, বাট সেটা হয় মানে র্যাগিংটা Normal হয়, ওটা। ইটস আ পার্ট অফ হস্টেল, আমি বুঝতে পেরে গেছি। ইটস আ হেলদি র্যাগিং, রাইট? হেলদি র্যাগিং হয়েছে। হুম। ইনফ্যাক্ট আমিও যখন সিনিয়র হয়েছে আমিও তখন র্যাগিং করেছি জিনিসটা, ঠিক আছে, বাট দ্যাট ইজ ভেরি হেলদি, মানে সেটা টক্সিক না, বা সেটা আমার মনে হয় যেই ছেলেটা যার সাথেও আমি র্যাগিং করেছি বা যেও আমার সাথে করেছে তার হস্টেল থেকে যখন আমরা বেরিয়েছি না, ও আমার জন্য কাঁদছে, এরকম হয়েছে, ওটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি। ভাইয়া যা রে ও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা হয়, ইটস আ পার্ট অফ হস্টেল। যে ব্যাপারটা তুমি বলছিলে তখন হুম। বলতে বলতে অন্য একটা লাইনে ডাইভার্ট হয়ে গেলাম আমরা, যে তোমার সাথে কিরণ দত্ত দেখা করার যে ঘটনাটা বলছিলে, যে ট্রেনের মধ্যে কাকুটা দেখলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি তো হলো? ওই ট্রেনের মধ্যে কাকুটার ওই মানে ভিডিও থেকে জার্নি হচ্ছে পুরো কিরণদার সাথে কাজ করা। তো মাঝখানে তারপরে যখন হলোটা কিরম ভাই? মানে তুমি আমি first বলছি তো কিরণদার সাথে আমার মানে কিরণদাকে আমি প্রচুর মেসেজ করে দিয়েছি, তারপরে আমি এত ভিডিও আমার ভালো লেগে গেছে, মানে যে তুমি দাদা first আমি এ কাজ করতে চাই, ট্রেন দাদা থেকে আমি কাজ-" দেখলে, হ্যাঁ। দেখে এত ফ্যান হয়ে গেলে দিয়ে আমি তুমি টেক্সট করা শুরু হ্যাঁ করলে হ্যাঁ টেক্সট as a আমি fan। রেগুলার ভিডিও শেয়ার করতাম কিরণদার। আচ্ছা। তো তারপরে কিরণদার হুট করে একদিন রিপ্লাই আসে যে ভাই আমি কাজ করবো তোর সাথে। হঠাৎ সকালে করে? ঘুম থেকে উঠেই দেখছি ফার্স্ট হ্যাঁ। আমি আমার রুমমেটকে বলছি সুরজিৎ ভাই কিরণদা মেসেজ করেছে ভাই যে কাজ করবে। আমি বলছি, ভাই ভাই যা 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 যা। আমি কিরণ নাম্বার চেয়েছে, কিরণদা নাম্বার দিলাম, ফোনে কথা হলো যে ভাই কাজ করব। তার আগে কিরণদা শুধু কেমন সিনেমা বানাতো, স্কেচ ভিডিওস বানাতো না। আচ্ছা, কিরণদা প্ল্যান সামথিং এলস, যে স্কেচ ভিডিও বানাবো। তুমি যেটা বলছিলে যে বঙ্গাইয়ের সাথে যে দেখা হওয়ার যে ঘটনাটা, তো তুমি মেসেজ করলে, হুম। তোমার সকালবেলা মেসেজ এলো। হুম। তো না এগুলো অনেকগুলো মেসেজ করার পর রিপ্লাই এসছে আচ্ছা, যে কাজ করব। হ্যাঁ, মানে কারণ কি তুমি দেখছিল ডেডিকেটেডলি ছেলেটা ফলো হ্যাঁ। করছে, ভিডিও শেয়ার করছে। তো এইটা হয়েছিল, আর আমি কিছু কাজের লিঙ্ক পাঠিয়েছিলাম, তখন আমি কিছু সেট অফ ওয়ার্ক করেছিলাম আমার বন্ধুদের জন্য যারা ইউটিউব করতো, তাদের শুট করে দিতাম। আচ্ছা, তো সেইখান তো থেকে তুমি ফ্রিতেই করতে তখন? ফ্রিতেই করতাম। তো দেখেছে কিরণদা, তো বললো যে ঠিক আছে চলো কাজ করি। তো প্রায় তার 1-1.5 মাস পর কিরণদার সাথে আমার দেখা হয়, যেদিন আমরা মাইক কিনতে যাই, ওটাই ফার্স্ট দেখা, ভিডিও করবো বলে মাইক কিনতে যাওয়া হয়। তুমি বেসিক্যালি শুট করতে আর এডিটিং করতে? হ্যাঁ, এডিট, যেমন স্কেচ ভিডিও কিরণদা নিজেও এডিট করে নিত, মিউজিক ভিডিও গুলো আমি এডিট করতাম। আচ্ছা, মিউজিক ভিডিও গুলো তুমি এডিট? আমি এডিট করতাম যেগুলো একটু ভালো, যেমন কেকেআর এর গান আমার এডিট করা, বা ওর যে প্রথম কাপল মিউজিক ভিডিও ছিল, কেকেআর এর গানটা প্লেয়ার্সদের সাথে ছিল। আচ্ছা, হ্যাঁ কেকেআর হ্যাঁ টিমের সাথে হ্যাঁ, কোলাব ছিল। তারপরে কিরণদার প্রথম মিউজিক ভিডিও যেটা অপেক্ষা বলে গানটা গেছিল, ওটাও আমার ডিরেকশন, এডিট, শুট সব। তো স্কেচ ভিডিও গুলো যেহেতু ও নিজে লিখতো, নিজে এডিট করে নিত, আমরা আচ্ছা। থাকতাম এডিটে, বাট নিজে এডিট করে নিত। তো এরকম ভাবে কাজ শুরু হয়, খুব ভালো লাগে। আর কিরণদার সাথে কাজ না করলে আমি অনেক কিছু জানতে পারতাম না। আমার মনে হয় আমি যে আজকে এই কাজটাও করছি সেটাও ইনফ্যাক্ট আমার মনে হয় যে কিরণদার সাথে যদি কাজ না করতাম আমি এই ব্যাপারটা নিয়ে এতটা আমি হয়তো নলেজ গেইন করতে পারতাম না। কিরণদার সাথে থেকে যে কাজগুলো করে আমি শিখতে পেরেছি। তো কিরণদা মানে এখন বাংলার যেহেতু নাম্বার 1 ইউটিউবার হ্যাঁ। আমাদের, তার সাথে যে আমি কাজ করেছি ওই টাইমে, এটাই ভেবে ভালো লাগে। এটা অ্যাজ ইন তুমি লাইফের একটা ব্রেক হিসেবে মানতে পারো, রাইট? একদম অবভিয়াস ব্রেক, ওটা না হলে এগুলো কিচ্ছু হতো না। ওটাই মেন ব্রেক ছিল তোমার লাইফে? একদম একদম। আমি তার আগে কাজই করতাম না, ওটাই আমার ফার্স্ট কাজ, যেখানে আমি মানে কাজ করেছি রেগুলার। ইনকামের থেকেও বড় কথা কাজ শিখতে পেরেছি। শেখাটা, কাজ তখনই আমার কাছে ভ্যালুয়েবল হবে যখন ওখান থেকে ইনকাম, যখন ওখান থেকে আমি কিছু ভ্যালু অ্যাড করতে পারবো নিজের লাইফে। আমি শিখতে পেরেছি ওখান থেকে। অ্যাকচুয়ালি কি মানে বঙ্গাইয়ের ভিডিও গুলো মোটামুটি ধরো অনেক লোকজন দেখতো তখনও, ঠিক আছে? তো আমার মনে হয় যে কাজে অ্যাপ্রিসিয়েশন বা আর এটাও আরো ভালো লেগেছে যে লোকজন ফিডব্যাক আমাকেও চিনতে পারতো হ্যাঁ। কিরণদার ভিডিও করতাম বলে। তো এই জিনিসটাও খুব একটা ভালো লাগার জায়গা, যে আমি হয়তো কাজটা কত ভালো করতে পারতাম আমি জানি না,
বাট ওই কাজ করে লোকেও আমাকে চিনতে পারতো, সেখান থেকে আমি কত কিছু শিখতে পেরেছি, তাই হয়তো আজকে গিয়ে এটা আমি করতে পারছি। ওটাই বলছি, মানে ফিডব্যাকটা খুব ম্যাটার করে, যে একটা বড় মাস অডিয়েন্স খুব থেকে ভালো, feedback। খুব ভালো গাইড করে কিরণদা, খুব ভালো, মানে খুব ভালো হিউমার, সেই সব নিয়ে তো বলার কিছুই নেই। সে তো ঠিক। তাহলে এই ফার্স্ট ব্রেকের পরে তারপরে তুমি, মানে তারপরে তোমার লাইফটা কিরকম ট্রানজিশন কিরকম ভাবে নিলে? ট্রানজিশন হয়েছে, মানে আমি তখন কিরণদার শুট করতাম, আমি নিজেও হ্যাঁ। ছোট ছোট ক্যাফেজে শুট করতাম, হুম। এডিট করতাম ভিডিওস, ওয়েডিং করতাম। হুম। তারপর তখন যেহেতু আমি কলেজে পড়ি, তখন আমার গ্র্যাজুয়েশনটা হচ্ছে ব্যাচেলার্স ইন ফিল্ম মেকিং নিয়ে পুরোটাই, তো সিনেমাটোগ্রাফি, এডিটিং এইসব নিয়েই আমার আচ্ছা, তুমি গ্র্যাজুয়েশন করেছো ফিল্ম মেকিং ফিল্ম মেকিং ড্রপ আউট করার পর ইঞ্জিনিয়ারিং থেকে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ড্রপ আউট করে ফিল্ম মেকিং নিয়ে ফিল্ম করেছিলে? মেকিং নিয়ে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি। গাটসি স্টেপ। তো সেটার জন্য আমার বাড়িতে প্রচুর কেওয়াস হয়, ঝামেলা হয়, কথা বলে না বাবা, অনেক খুব এইসব স্বাভাবিক অনেক ব্যাপার। কিছু হয়েছে। যাই হোক, তো আমি যখন দেখলাম যে না, যদি এই কাজটা আমি করি তাহলে এই কাজটা আমার শেখা উচিত, আমি এই কাজটাতে আরো বেশি মানে ডেডিকেশনটা তখন চলেছে যখন আমি একটা ওয়েডিং করি ফার্স্ট একটা দাদার থ্রু দিয়ে, সেও আমার সাথে ফটোগ্রাফি শিখতো, আমি শিখেওছি ফটোগ্রাফি। তো সে ওয়েডিং করতো, সে আমাকে একটা কাজে নেয় ওয়েডিং এর, আমাকে 500 টাকা দেয়, সেটা হচ্ছে আমার ট্রাভেলিং এর খরচা। আমি ভাবলাম ভাই, একদিনে 500 টাকা ইনকাম হলো, তার মানে 5 বছর পর কিন্তু একদিনে 5,000 টাকাও ইনকাম হতে পারে। হ্যাঁ, একদম। এই যে থটটা আমার মাথায় লাগলো, আমি কলেজ ছাড়লাম, ড্রপ আউট করলাম ইঞ্জিনিয়ারিং থেকে, বললাম যে ভাই এখানে আমি 30,000 টাকা 20,000 টাকা চাকরি আমি করতে পারবো না, হবে না আমার দ্বারা, আমি এটা ডাইজেস্টই করতে পারবো না, আমি পারবোই না, অসম্ভব। ওই যে আমি 500 টাকার সেদিন আমি ওই নোটটা দেখতে পেয়েছি, করে একটা 500 টাকার নোট আমাকে তুলে দেওয়া হয়েছে, সেটাও জাস্ট ফর ট্রাভেলিং। বললাম ভাই একদিনে 500 টাকা আমাকে তো দিয়েছে কেউ, এতটা তো ওর্থ ইট হয়েছি, তাহলে 5 বছর পর 5,000 টাকা তো চলেই আসবে একদিনে, একদিন তো করেই নেবো, মাসে 1.5 লাখ তো কামিয়ে নেবো, একদিন তো হয়েই যাবে। ঠিক আছে, সে তো হয়ে গেছে যে পরের বছরই আমি 5,000 টাকা পেয়ে যাচ্ছি একদিন, 5 বছর অনেক বেশি। তখন থট প্রসেসটা এরকম ছিল। হ্যাঁ, তো ওই থট প্রসেসেই আই লেফট ইঞ্জিনিয়ারিং। 500টা 5,000 হলো, 50,000 হলো, আস্তে 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 টাকাও বাড়লো। তো আমি শুধু এটা ভেবেছিলাম যে কাজটা করবো সেই কাজটা একটু শিখে নেওয়া উচিত, নাহলে সেটা খুব নুব লাগবে। হ্যাঁ, প্রফেশনাল না থাকলে জিনিসটা। এবার ক্রিয়েটিভ লিবার্টি পুরোপুরি সেটা একটা মানুষের মাথা থেকে বেরোয়, সেটা একটা আর্টিস্টের মাথা থাকে অলরেডি, হ্যাঁ, যে আমার ক্রিয়েটিভিটিটা আমার মাথায়, বাট সফটওয়্যার ইউ হ্যাভ টু লার্ন দি হোল প্রসেস, ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য হোল প্রসেস। মানে কন্টেন্টের যেটা তোমার মাথায় ভাসছে সেটা যদি তোমাকে গ্লোরিফাই করতে হয়, তো ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ সফটওয়্যার, যেগুলো দিয়ে ইউ ক্যান অ্যাম্পলিফাই ইউর ভিশন, তাই তো? এন্ড দ্য ইমোশন অলসো, এডিটিং এর উপরে ইমোশনটা ম্যাটার করে। তো এইগুলো করতে করতে যেটা আমি গ্র্যাজুয়েশনটা হলো, তারপর আমি কলেজে গিয়ে বুঝতে পারলাম যে ভাই কলেজে তো সেরকম একটা কিছু শিখতেই পাচ্ছি না, যা হচ্ছে নিজেটা পুরোপুরি ইউটিউব থেকে শিখছি, কাজ করে করে শিখছি। আমি এটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ফিল্ম মেকিং এর যে কোর্স যেগুলো হয়, গ্র্যাজুয়েশন যে জিনিসটা তুমি বলছিলে করেছো, ওটা থেকে তোমার ম্যাসিভ এক্সপেরিয়েন্স এসছে নাকি, যেটা তুমি অন ফিল্ড করছো? একদমই না, অন ফিল্ড এক্সপিরিয়েন্স, আমি এটুকু বলতে পারি, অন ফিল্ড এক্সপিরিয়েন্স না থাকলে আমি না কন্টেন্ট বানাতে পারতাম, না ফিল্ম, না কিচ্ছু করতে পারতাম না। আজকে যখন আমাদের নিজেদের সিনেমাও আমরা বানাই, সেখানে আমার পুরো লিবার্টি থাকে, আমি স্ক্রিপ্টেও ইমপ্লিমেন্টেশন দিই, আমি লাইটেও ইমপ্লিমেন্টেশন দিই, ক্যামেরা, লেন্স, এনিথিং। আজকে আমি জানি যে কোন লেন্সটা দিয়ে কোন সিনটা শুট করা যেতে পারে, এটা কিন্তু আমি ক্যামেরার কাজটা করতাম বলে আমি জানি যে কোন লেন্স দিয়ে কিভাবে করলে ইমোশনটাকে আমি দেখাতে পারবো স্ক্রিনে। সেটা তো পড়াশোনা করলে তো তুমি জানবেই, লেন্স নিয়ে একটা আলাদা স্টাডি আছে, বাট তার থেকেও বড় জিনিস হচ্ছে তুমি কি দেখছো, সেটা ক্লিয়ার হওয়া শুট করে সফটওয়্যার না ফেলা অবধি কিছু বোঝাই যাবে না। এক্স্যাক্টলি, ওটাই ব্যাপার। আচ্ছা, তো বেসিক্যালি এরপরে যে সেগমেন্টটা আমরা বেসিক্যালি রেখেছি, সেটা ব্যাপার হচ্ছে যে তোমারই কিছু কন্টেন্ট তোমাকেই দেখাবো, ঠিক আছে? এবার তুমি নিজের কন্টেন্ট নিজে দেখেই বলো তোমার কেমন লাগছে। আমার কেমন লাগবে? কেমন লাগবে? এটা কি বাপি অ্যাকসেন্ট? এটা কি বাপি অ্যাকসেন্ট ছিল? এটা বাগড়ি অ্যাকসেন্ট। তখন তুই উন্মেশ দাকে চিনতে একসাথে? মানে উন্মেশ দাকে আমি ছোট থেকে চিনি। ছোট থেকেই চিনি? হ্যাঁ, সেম জায়গা, বাঁকুড়া। মানে পাশাপাশি বাড়ি না, বাঁকুড়া টাউনেই থাকতাম আমরা দুজন। মানে উন্মেশ দা বাড়ি বাঁকুড়াতে, আর আমি তো ভাড়া থাকতাম বাঁকুড়াতে। আমি পুরোপুরি বড়ই হয়েছি বাঁকুড়াতে। লম্বা হয়ে গেছে আরো কেলা হয়েছে আর কি, আরে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে গেছিস তো ট্রেন্ড বটে, আরে লল্লা করতে রে কি কেমন আছো? এই চলছে, তুই প্রান্তিকে যাস এখন? আরে কেলা বাড়ি হয়ে গেছে ওখানে। পজ কর। এই যে আমি বললাম তুই এখনো প্রান্তিকা যাস এখনো? প্রান্তিকা হচ্ছে একটা জায়গা বাঁকুড়া টাউনে, যেখানে মোটামুটি সব ছেলেমেয়েরা টিউশন পড়তে যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন জানি না, ওখানে এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে, আগে না খুব গলিগালা ছিল ওই জায়গাটাতে। তো ওখানে মনে হয় ভুলভাল কাজ টাজ হতো, লোকে সিগারেট ফিগারেট খেতে যেত। ঠিক আছে, ও আচ্ছা, মানে ওই প্রেমগলি টাইপের সিন ছিল। ঠিক আছে, তো প্রান্তিকে জায়গাটা না খুব হিট লিস্টে বাঁকুড়ার।
তো ওই জিনিসটাই আমার মাথায় ওইটাই কনটেক্সট। ক্লিক করেছে, তখন আমি জিজ্ঞেস করেছি যে প্রান্তিকা যাস এখনো, তো ও বলবে ওটা কি মানে অন স্পট? অন স্পট। এটা আমরা কোনো এমনি জাস্ট যে বললাম যে উন্মেষ স্যার তাহলে আমরা একটা ভিডিও বানাই, যে দুজনে বাকরি ভাষায় কথা বলি, তাহলে একটা আমরা করি ওয়েন টু বাকরি মিটস, চ করি। এটা তো তখন আমরা এটা কসবাতে শুট করেছি, আমরা তখন ওখানে থাকতাম, আর উন্মেষ দাও পরে সিগন্যালে থাকতো, এখনো ওখানেই আছে, আচ্ছা। আমরা শিফট করে গেছি, এখন আর থাকি না। চো চো ঘরে গিয়ে কোথাও বলছে একটু মুড়ি একটু চপ দিয়ে একটু সানে মাখে দে, খাবো। বৌদি মুড়ি আর চপের সিনটা কি? ওটা কি বাঁকুড়ার হচ্ছে স্টেপল ফুড হচ্ছে চপ আর মুড়ি, আচ্ছা। বাঁকুড়ার ইউনিক ডিশ বলা যেতে পারে ইউনিক এটা। ডিশ। মানে বাঁকুড়ার ফেমাস ডিশ, মানে বাঁকুড়া মানেই চপ অ্যান্ড মুড়ি, এটা কম্বিনেশনে আসে, চপ ঠিক আছে? শিল্প তো কি ওখান আমি থেকে ছোট থেকে এসছে? চপ মুড়ি খেয়েই মেবি, হ্যাঁ অবভিয়াসলি জঙ্গলমহল, তো মানে আমি যেমন চপ মুড়ি খেয়েই বড় হয়েছি হুম। ছোট থেকে, ঠিক আছে? সকালে ব্রেকফাস্ট হচ্ছে দুটো চপ মুড়ি, হুম। একটা চপ শুধু খাবো আর একটা চপ মুড়িতে মাখা থাকবে। আচ্ছা, ঠিক এটা আছে। অ্যাকচুয়ালি শুধু বাঁকুড়া বলে না, টু বি অনেস্ট মানে বাঙালি কলকাতা তো আমরা তো মানে এটা তো কলকাতার বাঁকুড়া। মানুষজন এতটা, আর কলকাতার মানুষ খায় হচ্ছে চপ আলাদা মুড়ি আলাদা, আমরা চপ দিয়ে মেখে খেতে। জল দিয়ে মুড়িটাকে একটা অ্যামাউন্টে এমন একটা জায়গায় মাখি, চপের মধ্যে জল। চপ জল আর মুড়ি হ্যাঁ। মাখিয়ে, হ্যাঁ মেদিনীপুরেও খাওয়া হয়, আমি মেদিনীপুরের ছেলে, বাঁকুড়ায় বড় হয়েছি, আচ্ছা। ঠিক আছে? তো